জনের উপস্থাপনায় অনলাইন ক্লাসের গণিতের অংশ আবারও আজকে আমি শুরু করছি। তো তোমরা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবে বিভিন্ন সময়ের নোটিফিকেশনের জন্য। তো আমরা শুরু করেছিলাম সম্বন্ধ চিত্রণের অংশ, তার আগে আমরা সেটের উপরে আলোচনা করেছিলাম। তো এই সেট রিলেশন ম্যাপিং বা সেট সম্বন্ধ চিত্রণের সম্বন্ধের অংশটা আমরা আজকে আরও বিশদভাবে জানব। আমি গতদিনই বলেছিলাম যে আমাদের সম্বন্ধ সাধারণত আমরা 3 প্রকারের আলোচনা করব, যেখানে আমাদের সসম বা রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা প্রতিসম এবং সংক্রমণ বা ট্রানজিটিভ, এই 3টে ধরনের সম্পর্ক বা রিলেশনের কথা আমরা বলেছিলাম। তো আমরা যেটা জানি যে রিলেশন যদি আমরা আর দিয়ে ডিফাইন করি বা ডিনোট করি, তাহলে আমাদের কি হবে না, রিলেশন ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। যদি দুটো সেট হয় তখন বলি রিলেশন বিটুইন টু সেট, আর যদি একটা সেটের উপরেই আমরা রিলেশন সংজ্ঞায়িত করি তখন আমরা বলি রিলেশন ওয়ান এ সেট। তো আমরা 3 ধরনের রিলেশনের কথা বলেছি, রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম এবং ট্রানজিটিভ বা সংক্রমণ। আমরা কয়েকটা এক্সাম্পলের কথা বলবো এখন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। রিফ্লেক্সিভের কথা বলেছি যে যদি আমরা রিলেশন ওয়ান এ সেটের কথা বলি, তো সমস্ত এলিমেন্ট এ সেটের সমস্ত এলিমেন্টের জন্য যদি সেম এলিমেন্টের পেয়ার অর্থাৎ x, x টা রিলেশনের মধ্যে থাকে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তাদের সেম এলিমেন্টের অর্ডার পেয়ারটা আমাদের আর এর মধ্যে থাকতে হবে বা রিলেশনের মধ্যে থাকতে হবে, তবে আমাদের সসম। উল্টো দিকে আমাদের যে কোনো এলিমেন্ট এ তে থাকলে তার সাথে অন্য কোনো এলিমেন্ট y এর যদি সম্পর্কটা থাকে, অর্থাৎ x এর সাথে y এর যদি রিলেশন থাকে, আর আমরা যদি দেখাতে পারি যে y এর সাথেও x এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ x, y আর এ থাকার জন্য y, x টাকেও আমরা দেখালাম যে আর এর মধ্যে রয়েছে, তখনই আমরা বলবো সেই ধরনের সম্পর্ককে সিমেট্রিক বা প্রতিসম। এবং যে কোনো 3টে এলিমেন্ট x, y, z এর জন্য এ সেটে থাকার জন্য যদি আমরা দেখি x এর সাথে y এর সম্পর্ক রয়েছে, y এর সাথে z এর সম্পর্ক রয়েছে, এবং এই জায়গা থেকে এই দুটো রিলেশন থেকে যদি আমরা দেখাতে পারি যে x এর সাথেও z এর সম্পর্ক রয়েছে, তখনই আমরা ট্রানজিটিভ বলে থাকি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে প্রতি পার্ট বোঝানোর চেষ্টা করছি। আর আমাদের এর সাথে লিংক রয়েছে আমাদের ম্যাপিং, অর্থাৎ হচ্ছে চিত্রণ, তো সেটাও আমরা জানবো একটু পরে। তো এই ধরনের একটা সমস্যা আমি নিয়ে নিচ্ছি যে আর এর মধ্যে r ইকুয়াল টু বলা হয়েছে x, y, এই ধরনের পেয়ার, যেখানে x এবং y আমাদের বলে দেওয়া রয়েছে ইন্টিজার, অর্থাৎ x, y হচ্ছে বিলংস টু z, পূর্ণ সংখ্যা, এবং সাথে বলা রয়েছে x প্লাস y জোড় সংখ্যা। তাহলে এই ধরনের সম্পর্ক আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে কিনা সেটা আমরা চেক করব। এখন যে সমস্ত এলিমেন্টগুলো আমরা নিয়েছি সেটা z সেটের, তাহলে এখানে আমরা ভাববো যে z ক্রস z তার সাবসেট আমরা নিয়েছি r। ওকে, এখন আমাদের রিফ্লেক্সিভ দেখাতে গেলে কি হবে না, আর সেটের এই যে পেয়ারের কথা বলছি আমরা, সেম এলিমেন্টের পেয়ার, z এর সমস্ত এলিমেন্টের জন্য সেম এলিমেন্টের পেয়ারটা আমরা দেখবো আর এর মধ্যে আছে কি। এখন x z এর মধ্যে রয়েছে ধরে নিচ্ছি, তাহলে x প্লাস x এটা কি 2x, তো x যেহেতু পূর্ণ সংখ্যা, তো 2x আমাদের পূর্ণ সংখ্যা, এবং সেটা কিরকম পূর্ণ সংখ্যা না, জোড় পূর্ণ সংখ্যা, কারণ 2 গুণ রয়েছে অর্থাৎ জোড় সংখ্যা। তার মানে আমরা ভাবতে পারি এই যে x, y আর এর মধ্যে রয়েছে, এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে x, x আর এর মধ্যে রয়েছে। তার কারণ x, x আর এর মধ্যে থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের x প্লাস y হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ x প্লাস x হচ্ছে জোড় সংখ্যা।
একই এলিমেন্টের পেয়ার আমাদের কিন্তু একই এলিমেন্টের জোড় আমাদের কিন্তু আর এর মধ্যে রয়েছে। এবং সমস্ত যে কোনো এলিমেন্ট না, সমস্ত এলিমেন্টের জন্যই, সমস্ত পদের জন্যই জেড এর আমরা দেখাতে পারবো যে সেম এলিমেন্টের জোড়াটা সেটা কিন্তু আমাদের যোগফলটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা, এবং তাদের কম্বিনেশনটা অর্থাৎ আমাদের তাদের পেয়ারটা, তাদের জোড়াটা সেটা কিন্তু আর এর মধ্যে থাকছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে রিফ্লেক্সিভ অর্থাৎ x, x আর এর মধ্যে রয়েছে। এটাকে অনেক সময় এই জায়গাটাকে অনেক সময় এইভাবে নোটেশন দেওয়া হয় যে x রিলেটেড টু x, পড়া হবে এইভাবে যে x রিলেটেড টু x অর্থাৎ x এর সাথে x এর সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের প্রথমে যেটি রয়েছে অর্থাৎ সসম, সেটা কিন্তু আমরা দেখাতে পারলাম এই ক্ষেত্রে। এবারে আসছে যে x এবং y যে কোনো ইন্টিজার পূর্ণ সংখ্যা, এবং যার জন্য আমরা ধরে নিচ্ছি যে x, y আর এর মধ্যে রয়েছে। তো x, y আর এর মধ্যে থাকা মানে কি ওদের যোগফলটা জোড় সংখ্যা হবে। তো ইমপ্লাইজ x প্লাস y সমান জোড় বা জোড় সংখ্যা। এখন আমরা জানি যোগ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ x প্লাস y যদি জোড় সংখ্যা হয় অবশ্যই আমাদের y প্লাস x ও জোড় সংখ্যা হবে। তো এখান থেকে আমরা বলবো যে y প্লাস x সেটাও কি না জোড় সংখ্যা। তাহলে x প্লাস y জোড় সংখ্যা হলে আমরা বলেছিলাম x, y আর এর মধ্যে রয়েছে, তাহলে y প্লাস x যদি জোড় সংখ্যা হয় উল্টোটা, অর্থাৎ আমরা এখান থেকেই বলবো যে y, x আর এর মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমরা কি শুরু করেছিলাম না x এবং y z এর যে কোনো দুটো এলিমেন্টের জন্য তাদের জোড়া x, y টা আর এর মধ্যে ছিল, সেখান থেকে আমরা দেখালাম যে y, x সেটাও কিন্তু আমাদের আর এর মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারবো প্রতিসম। তো দুটো অংশ দেখালাম, এরপর আমরা আসছি সংক্রমণের কেসটা। তো আমরা z সেটে যে কোনো তিনটে এলিমেন্ট x, y, z ধরে নিচ্ছি যে x, y, z প্রত্যেকই হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট মধ্যে রয়েছে, পূর্ণ সংখ্যার সেটের মধ্যে। এবং সাথে আমরা কি ধরবো না দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে x, y এই জোড়াটা আমার আর এর মধ্যে আছে, এবং y, z এই জোড়াটাও আমাদের আর এর মধ্যে রয়েছে। এই x, y জোড়াটা আর এর মধ্যে থাকা মানে কি x প্লাস y সমান যুগ্ম সংখ্যা, আমি সেটাকে ধরে নিচ্ছি 2k1, যেখানে k1 পূর্ণ সংখ্যা। আবার y, z আর এ থাকা মানে y প্লাস z ইকুয়ালস টু জোড় সংখ্যা অর্থাৎ 2 ইনটু k2, যেখানে k1 এবং k2 দুজনেই পূর্ণ সংখ্যা। এখন এই দুটো অংশ যদি আমরা যোগ করে দেই x প্লাস y আর y প্লাস z, তাহলে আমরা কি পাবো x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু 2k1 এবং 2k2 এর যোগফল অর্থাৎ 2 ইনটু k1 প্লাস k2। এখানে একটু খেয়াল করো, আমি x প্লাস z সমান কি লিখতে পারি না 2y টাকে আমি ডান পাশে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ পেয়ে যাব 2 ইনটু k1 প্লাস k2 মাইনাস y। তাহলে 2 ইনটু রয়েছে মানে কি আমাদের ডান দিকটা জোড় সংখ্যা। তো ডান দিকটা জোড় সংখ্যা কখন এসেছে না x প্লাস z এর যোগফলটা জোড় সংখ্যা। তো আমরা এটাই তো বোঝাতে চেয়েছি যে x, y আর এর মধ্যে থাকলে y, z আর এর মধ্যে থাকলে যদি আমরা দেখাতে পারি x এবং z এর মধ্যে সম্পর্কটা রয়েছে আর এর মধ্যে, তখনই আমাদের সংক্রমণ। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে বলতে পারি x এর সাথে z এর সম্পর্ক রয়েছে বা x, z বিলংস টু r। তাহলে এটাও কিন্তু আমাদের সংক্রমণ হয়ে গেল। তো তিনটেই হয়ে যাচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ। তাই আমরা এই জায়গা থেকে বলতে পারি ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সম্পর্ক বা সার্বিক সম্পর্ক বা সার্বিক সম্বন্ধ। তো আরো কয়েকটা এক্সাম্পলের কথা বলি। আমি আরেকটা উদাহরণ নিয়েছি এই ধরনের যে আর এর মধ্যে একইভাবে আমরা x, y রয়েছে, এবং x, y অবশ্যই পূর্ণ সংখ্যা নিয়ে নিচ্ছি, সাথে বলা হচ্ছে যে 2x প্লাস 3y ইজ ডিভিজিবল বাই 5, অর্থাৎ 2x প্লাস 3y সর্বদা 5 দ্বারা বিভাজ্য। এই কেসটা আলোচনা করব। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা সেটের উপর এলিমেন্টগুলো নেব। তো প্রথমেই আমাদের সমস্ত x z এর মধ্যে থাকলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো যে 2x প্লাস 3x সেটা কি হবে 5x। তো আমাদের কি বলা হচ্ছে
5 দ্বারা বিভাজ্য হতে হবে, তো 5x তো 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি হলো, x এর এবং y এর জায়গাটা আমরা x নিয়েছি, অর্থাৎ x, x এর সাথে x এর সম্পর্ক থাকছে, তখনই আমরা বলে থাকি রিফ্লেক্সিভ বা সসম। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যেহেতু 5x যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের x এর সাথে x এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ x, x belongs to r। x, x belongs to r হওয়া মানে আমাদের সসম বা রিফ্লেক্সিভ। এরপর আসছি যে কোনো দুটো এলিমেন্ট x এবং y আমাদের ইন্টিজার সেট বা পূর্ণ সংখ্যার সেট z এর মধ্যে রয়েছে, সাথে আমরা ধরে নিচ্ছি যে x এর সাথে y এর সম্পর্ক রয়েছে বা x এর সাথে y এর সম্বন্ধ রয়েছে, x, y belongs to r। আমাদের টার্গেট কি হবে প্রতিসম দেখানোর জন্য, যে y, x টা r এর মধ্যে আছে কিনা। তো x, y যেহেতু আমার r এর মধ্যে রয়েছে, তাহলে এই শর্তটাকে স্যাটিসফাই করবে। তো আমরা লিখতেই পারি যে 2x + 3y সর্বদা 5 দ্বারা বিভাজ্য সমান 5k1 আমি লিখে নিলাম, যেখানে k1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে রিভার্সটা বা উল্টোটা, অর্থাৎ 2x না থেকে আমাদের এই জায়গাটা আনতে হবে 2y, এবং 3y না থেকে ওই জায়গাটা আমাদের আনতে হবে 3x, অর্থাৎ 2y + 3x এটা আমরা আনতে চাই। এখন 5x + 5y এটা দেখো, এটা তো সর্বদা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5x + 5y সমান আমি ধরে নিতে পারি যে 5k2। এখন এই দুটো অংশকে যদি আমরা বিয়োগ করি, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে একটু দেখো তো কি পাবো। বিয়োগ করলে আমরা পাবো 5y - 3y অর্থাৎ 2y, 5x - 2x অর্থাৎ 3x সমান 5 * k2 - k1। অর্থাৎ বাম দিকে আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গিয়েছি 2y + 3x, ডান দিকে আমরা পেয়েছি 5 এর গুণিতক আকারে, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে বলা যায় যে y, x সেটাও কিনা r এর মধ্যে রয়েছে, অর্থাৎ প্রতিসম আমাদের হয়ে যাচ্ছে এক্ষেত্রে। এরপর আমরা ট্রানজিটিভ বা সংক্রমণ যদি দেখাতে চাই, আমরা জানি যে কোনো তিনটে এলিমেন্টের জন্য আমরা দেখাবো। তো যে কোনো তিনটে এলিমেন্ট, যে কোনো তিনটে পদ আমরা ছোট হাতের x, y এবং z ধরে নিলাম। তাহলে সাথে আমরা কি ধরব, x এর সাথে y এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ x, y belongs to r। y এর সাথে z এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ y, z belongs to r। আমাদের টার্গেট সংক্রমণ হওয়ার জন্য আমাদের দেখাতে হবে x এর সাথে z এর সম্পর্ক রয়েছে। তো x এর সাথে যেহেতু y এর সম্পর্ক রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটা থেকে যে 2x + 3y 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5k1। ওকে, নেক্সট আমাদের y, z যেহেতু r এর মধ্যে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2y + 3z = 5k2। এখন এই দুটো রেজাল্ট আমরা যোগ করে দিচ্ছি। তো যোগ করলে আমরা কি পাবো, যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 2x থেকে গেল আমার 2x, 3y এবং 2y মিলে আমরা পেয়ে যাচ্ছি 5y, এবং এখানে রয়েছে আমাদের 3z সমান 5 * k1 + k2। আমাদের টার্গেট হচ্ছে দেখানো যে 2x + 3z এটাও 5 এর গুণিতক, এটাই আমরা দেখাবো। তো সেজন্য আমরা কি করছি, জাস্ট 2x + 3z কে রেখে দিলাম, এই 5y কে আমি ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 5y কে যেহেতু আমরা ডান পাশে নিয়ে গিয়েছি, তাহলে লিখতে পারি 5 * k1 + k2 - y। তো অবশ্যই আমাদের ডান দিকটা 5 এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। সেখান থেকে বলতে পারবো যে 2x + 3z সর্বদা 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ x এর সাথে z এর সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা সসম, প্রতিসম এবং আমাদের সংক্রমণ তিনটে অংশে দেখাতে পারলাম, অর্থাৎ এটাও আমাদের কিন্তু সার্বিক সম্বন্ধ বা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। এরপর আমরা ছোট ছোট কয়েকটা এক্সাম্পল নেব, সাথে আমাদের আরেকটু অংশ আলোচনা করি। আমাদের বলে রাখি, আমরা
যখন রিলেশনের সংজ্ঞা দিয়েছিলাম, অর্থাৎ রিলেশন বিটুইন টু সেট বা রিলেশন ইন এ সেট, অর্থাৎ আর সাবসেট অফ এ ক্রস বি কিংবা আর সাবসেট অফ এ ক্রস এ, রিলেশন অন এ সেট, রিলেশন বিটুইন টু সেট। তো এখানে এই যে অংশটা, অর্থাৎ প্রথম যে সেট, তাকে আমরা বলি ডোমেন বা ক্ষেত্র সেট। এটা হচ্ছে এ সেট, ক্ষেত্র বা ডোমেন। এবং দ্বিতীয় সেট অর্থাৎ বি, সেটা হচ্ছে আমাদের পাল্লা সেট বা আমরা বলে থাকি কোডোমেন, কোডোমেন সেট। অনেক সময় আমাদের এই আর সম্বন্ধটা পেয়ার আকারে এলিমেন্টগুলো দেওয়া থাকে, অর্থাৎ ক্রমিত যুগল আকারে এলিমেন্টগুলো দেওয়া থাকে। সেক্ষেত্রে বলা হয় যে তার ক্ষেত্র এবং পাল্লা কি হবে। তো আমরা সেই ধরনের দু একটি প্রবলেম আলোচনা করছি। এই ধরনের আলোচনা যদিও তোমাদের 11-এর অংশ ছিল। একটা প্রবলেম আমি নিয়ে নিচ্ছি। এখানে বলা রয়েছে যে R1 ইকুয়ালস টু, এইভাবে পেয়ার রয়েছে a, 1/a, এই জোড়া, যেখানে a এর ক্ষেত্রে একটা শর্ত দেওয়া হয়েছে যে 0 লেস দ্যান a লেস দ্যান 5 এবং a পূর্ণ সংখ্যা, a পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিকভাবে a এর মানটা আমরা কি করতে পারি, 0 থেকে 5 এর মধ্যে পূর্ণ সংখ্যা নেব। 0 কেও নেওয়া যাবে না, 5 কেও নেওয়া যাবে না। তাহলে 0 থেকে 5 এর মধ্যে আমরা কোন কোন অংশগুলো পাবো, 1, 2, 3 এবং 4। a যদি 1 হয়ে যায় তাহলে আমাদের এই R1 এর মধ্যে কারা কারা থাকবে, 1, 1/1, অর্থাৎ 1, 1। আমি পুরো অংশটা লিখে নেওয়ার চেষ্টা করছি যে R1 সমান 1, 1। a এর মান 2 হলে 2, ½ 3 হলে 3, 1/3 এবং 4 হলে 4, 1/4। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি R1। তাহলে আমাদের প্রথম এলিমেন্ট যেগুলো থাকছে সেটাই a এর এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে ক্ষেত্র সেটে, এবং দ্বিতীয় এলিমেন্টগুলো হচ্ছে আমাদের পাল্লা সেটে। তাহলে ক্ষেত্র যদি আমরা বের করি বা ডোমেন, সেটাকে আমরা লিখে থাকি ক্ষেত্র, বা এইভাবে লিখি ডোম, DOM অফ R1, ডোমেন। তো প্রথম এলিমেন্টগুলো কারা কারা রয়েছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে এটাই হয়ে যাবে আমাদের ক্ষেত্র। এবং পাল্লা, যেটাকে আমরা রেঞ্জ বলি বা কোডোমেন বলি, তো এটা আমাদের হয়ে যাচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র এবং এই অংশটা পাল্লা। কে কে থাকবে, 1, ½ 1/3 1/4। তো এইভাবে আমরা ছোট ছোট প্রবলেমগুলো করে নিতে পারি। নেক্সট আরো কয়েকটা প্রবলেম দেখে নিচ্ছি আমরা। R ইকুয়ালস টু দেওয়া রয়েছে x, y এর কম্বিনেশন, যেখানে x এবং y বলা হয়েছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, x বিলংস টু n, y বিলংস টু n। সাথে এই x এবং y আমাদের একটা সম্পর্ক মেনে চলবে, 2x + y ইকুয়ালস টু 2x + y ইকুয়ালস টু 41, 41। তো আমরা কিভাবে করতে পারি দেখে নিচ্ছি। এখন এই অংশটা একটু দেখতে হবে যে 2x + y রয়েছে, x এবং y দুজনেই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আমরা বের করতে চাই আগের মতোই ক্ষেত্র এবং পাল্লা, এই দুটো অংশ কিন্তু আমরা বের করে নিতে চাই। তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে যেটা দেখতে হবে যে আমরা x এর মান 1 ধরে দেখব যে y এর মানটা পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারণ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেটা আমাদের শূন্য হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না, সেই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা করব। তো আমরা যদি x এর মান 1 নিই তাহলে আমরা কি দেখতে পাবো না, x এর মান 1 নিলে আমরা এখানে 1 বসাতে পারে, y এর মান আমরা পেয়ে যাব 39। x এর মান যদি 2 বসাই
2 টু the 4 অর্থাৎ 4, তো y ইকুয়ালস টু 41 মাইনাস 4। তো এইভাবে আমরা পরপর করে এলিমেন্টগুলোকে আমরা লিখে নিচ্ছি। তো কি পাবো আমরা? এইটা সমান আমরা লিখতে পারি x এর মান 1 নিয়ে নিলাম, y এর মান হয়ে যাচ্ছে 39, x এর মান 2 নিয়ে নিলাম, x এর মান 2 নিলে আমরা পেয়ে যাব 2 2 4, এর পাশে 4 বাদ গেলে আমাদের 37, x এর মান 3 নিলে পাবো আমরা 6, 6 বাদ যাবে, তো 6 বাদ গেলে আমাদের এখানে পেয়ে যাব 6 বাদ গেলে আমাদের পেয়ে যাচ্ছি 35, 4,33। এইভাবে আমাদের চলতে থাকবে। একেবারে শেষের দিকে যদি আমরা 19 নেই, তো 19 দিয়ে 38 বাদ গেলে আমাদের ওপাশে চলে গেলে থাকবে 3, এবং যদি আমরা 20 নেই, 20 দিয়ে 40 অর্থাৎ 20,1, আর কিন্তু আমরা পাবো না, কারণ 21 নিলে পারেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা এলিমেন্টগুলো পেয়ে গেলাম। তাহলে ভাবতে পারি ডোমেনের কথা যদি ভাবি আমরা, সেটা কি দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 করে একেবারে 20 পর্যন্ত। এবং কোডোমেনে পাল্লা সেটে আমাদের কি থাকবে? উল্টো দিক থেকে ভাবলে একটু ভালো বোঝা যাবে। 1 3 5 7 9 11 13 এইভাবে চলতে চলতে 33 35 37 এবং 39। ক্লিয়ার? তো এইভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ কিন্তু লিখে নিতে পারি। আর একটা প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি। আমাদের দেওয়া রয়েছে r ইকুয়ালস টু সেই সমস্ত x এবং y এর জোড়া যেখানে x এবং y হচ্ছে অখণ্ড সংখ্যা, x, y অখণ্ড সংখ্যা, এবং সাথে বলা রয়েছে আমাদের এবং x y সমান 4। তো এই ক্ষেত্রে আমাদের ডোমেন এবং রেঞ্জ আমরা কি পাবো সেটাই এখন দেখে নেব আমরা। তো এখানে এই যে xy সমান 4 রয়েছে, এই জায়গাটাকে কিন্তু আমাদের ভাবতে হবে যে x এর মানের জন্য আমরা y এর যেন পূর্ণ সংখ্যায় মান পাই। সেটা আমাদের ঋণাত্মক হতে পারে, আমাদের বলা রয়েছে অখণ্ড সংখ্যা, সেটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে পারে, ঋণাত্মক অখণ্ড সংখ্যা হতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। তো আমরা যদি প্রথমে x এর মানটা 1 নিয়ে নিই, তাহলে y এর মান পাবো 4। x এর মান যদি 2 নিয়ে নিই, x এর মান 1 নিলে y এর মান 4, x এর মান 2 নিলে y এর মান 2। এরপর x এর মান 3 নিলে পারে আমাদের y এর মান ভগ্নাংশ হয়ে যাচ্ছে, আর নেওয়া যাবে না। x এর মান যদি -1 নেই, y এর মান পাবো -4। x এর মান যদি -2 নেই, তাহলে y এর মান পাবো আমরা -2। এর বাইরে কিন্তু আমরা আর কিছু পাবো না। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি সংখ্যাগুলোকে লিখে নেই, আর একটা কেস আমরা ভাবতে পারি যে 1,4 যেমন এসেছে, উল্টোটাও আমরা নিতে পারি, যে x এর জায়গাতে আমরা 4 ভাবলাম, তো y এর জায়গায় আমরা পেয়ে যাব 1। তো আমরা এই মানগুলোকে লিখে নিচ্ছি পরপর করে। তাহলে কি লিখতে পারি? 1,4, তারপর পেয়ে যাচ্ছি আমরা 2,2, এবং সাথে -2, এর উল্টোটাও পাবো 4,1, এবং আমাদের রয়েছে আরেকটি অংশ -1,4, -1,4, তাহলে উল্টোটাও পাবো এর উল্টোটা, অর্থাৎ আমরা -4,-1 এই অংশটাও কিন্তু পেয়ে যাব। আমাদের খেয়াল করতে হবে যে x এর মানের জন্য, পূর্ণ সংখ্যক মানের জন্য y এর যেন পূর্ণ সংখ্যায় আমরা মান পাই, এটাই আমাদের টার্গেট রাখতে হবে। তো আমরা সেইভাবে এখানে নিয়ে নিয়েছি, মানগুলো পেয়ে গিয়েছি। তো প্রথম পার্টে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডোমেনের অংশ। তো আমরা লিখতে পারি যে ক্ষেত্র কার না r এর ক্ষেত্র। তো r এর ক্ষেত্রে কার কারা থাকছে? 1 2 -2 4 -1 -4। তো আমরা এটাকে সাজিয়েও লিখে নিতে পারি যে -4, -2, -1, 1 আর পেয়ে যাচ্ছি আমরা কি 2 এবং 4।
তাহলে এই অংশটা ক্ষেত্র, উল্টো দিকে আমরা পাল্লাতেও কিন্তু একই এলিমেন্ট পাবো, তাই এক্ষেত্রে আমাদের ক্ষেত্র এবং পাল্লা দুটোই সমান। তো আমাদের এখান থেকে ছোট ছোট প্রবলেম পড়ে, তো সেই ধরনের আলোচনা করে নিলাম। এবারে আরেকটা অংশ বলি, যে আমাদের দুটো সম্বন্ধ দেওয়া আছে, দুটো সম্বন্ধ যদি দেওয়া থাকে, একটা R1 এবং R2, দুটো সম্বন্ধ যদি দেওয়া থাকে, কিরকম সম্বন্ধ সেটা আমাদের বলে দেওয়া থাকতে হবে, যে সসম কি প্রতিসম কি আমাদের ট্রানজিটিভ অর্থাৎ সংক্রমণ, বা ইকুইভ্যালেন্স কিনা। যদি ইকুইভ্যালেন্স হয় তাহলে অসুবিধা কিছু নেই, ইন্টারসেকশনটা আমাদের সবই হবে, সসম হবে, প্রতিসম হবে এবং ট্রানজিটিভ হবে। এগুলো আমরা থিওরিটিক্যাল প্রুভ করে দেখাতে পারি। তো আমাদের এই অংশ থেকে জাস্ট 2 নম্বরের জন্য বা আমাদের এমসিকিউর জন্য ছোট কোশ্চেন পড়ে থাকে। তো আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আরেকটা অংশ আলোচনা করে নিই আমরা আজকে, সেটা হচ্ছে আমাদের চিত্রণ বা ম্যাপিং এর অংশ। কারণ চিত্রণ বা ম্যাপিং আমাদের রিলেশন বা সম্বন্ধের সাথে সংযুক্ত। তো মূল ধারণাটুকু আজকে দেব। আমরা রিলেশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যে দুটো সেট A এবং B এর জন্য আমরা যে কার্টেসিয়ান প্রোডাক্ট পেয়েছিলাম A ক্রস B, তার সাবসেটকেই আমরা বলেছিলাম রিলেশন। এখন চিত্রণে কি বলা হচ্ছে না, চিত্রণ হচ্ছে রিলেশন বা সম্বন্ধ, অর্থাৎ ম্যাপিং ইজ ওয়ান টাইপ অফ রিলেশন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য অবশ্যই আছে, আমাদের পার্থক্যটাই আমরা এখানে আলোচনা করব। কি বলা হয়েছে, এই ডোমেন সেটের, আমরা তো সাবসেট নিয়ে নিচ্ছি, সেই সাবসেটের সাপেক্ষে আমরা ডোমেন, ক্ষেত্র এবং পাল্লা সেটটা তো তৈরি করতে পারবো। আমরা দেখে নেব যে এই ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টই কোডোমেন সেটের সাথে যুক্ত কিনা, এটাই কিন্তু মেইন ক্রাইটেরিয়া। আমি একটা উদাহরণ নিতে পারি, সেখান থেকে আরো ভালো বোঝাতে পারি। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে A ইকুয়ালস টু আমাদের 1,2, আমি দুটোকে A সেট রাখলাম, সমস্যা কিছু নেই। এখন A ক্রস A এর মধ্যে তাহলে কারা কারা থাকবে, 1,1, 1,2, 2,1, 2,2। ওকে, আমি এখান থেকে একটা সম্বন্ধ নিলাম, আর সম্বন্ধ, যার মধ্যে কারা কারা রয়েছে না 1, 1, 2। আর একটা সম্বন্ধ আমি নিলাম R2, এটা R1 করে দিলাম, যে 1, 1, 1, 2। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে, 1 এই সেটে 1, 2, এখানে 1, 2। তো প্রথম অংশের জন্য যদি আমরা ভাবি, কি দেখতে পাচ্ছি না, একের সাথে একের সম্পর্ক রয়েছে এবং 2 এর সাথে 2 এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ এখানে কোনো এলিমেন্ট পড়ে নেই যে কিনা আমাদের এখানকার এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নয়। উল্টো দিকে R2 এর কেসটা যদি আমরা ভাবি, A 1,2, A 1,2, একের সাথে একের সম্পর্ক, আবার একের সাথে 2 এর সম্পর্ক। তো এই যে সম্পর্কটা, এটা কিন্তু একটা রিলেশন বা সম্বন্ধ, কিন্তু এটা ম্যাপিং বা চিত্রণ নয়। তার দুটো কারণ। এক নম্বর হচ্ছে ডোমেন সেটের এলিমেন্ট পড়ে রয়েছে 2, যে কিনা কোডোমেন সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নয়, এই ধরনের হলে ম্যাপিং হবে না। আর এই 1 to many, অর্থাৎ একটা এলিমেন্ট দুটোকে যদি আমাদের ম্যাপ করে, সেটাকেও আমরা কিন্তু এখানে অ্যালাউ করব না। তো মূল কারণ, ডোমেন সেটের কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না, কোডোমেন সেটের সাথে তার সম্পর্ক থাকবে না, এরকম ঘটনা কিন্তু ঘটবে না, তখনই আমরা কিন্তু সেটাকে ম্যাপিং বা চিত্রণ বলবো না। তাহলে সমস্ত সম্বন্ধ কিন্তু চিত্রণ বা ম্যাপিং নয়, কিন্তু চিত্রণ বা ম্যাপিং সবাই কিন্তু সম্বন্ধ, এটা কিন্তু মেন পার্থক্য। তো আমরা ম্যাপিং বা চিত্রণকে গণিতে কিভাবে লিখব, আমরা এইভাবে লিখব যে কোন একটা চিত্রণ বা ম্যাপিং বা ফাংশন বলা হয় f, a থেকে b তে ডিফাইন করেছি, কিংবা আমি বাস্তব সংখ্যা শ্রেণী নিলাম, r থেকে r এ ডিফাইন করা হয়েছে। একেবারে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের f of x সমান ধরো 2x + 1। তার মানে আমরা কি বুঝবো, ডোমেন সেটেও r অর্থাৎ বাস্তব সংখ্যা, কোডোমেন সেটটাও r অর্থাৎ সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো
তো এখানে x থাকলে এখানে কার সাথে সম্পর্ক না 2x + 1, অর্থাৎ এখানে x থাকলে এখানে f ম্যাপিং কি করছে না 2x + 1 এর সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এখানে 1 থাকলে এখানে 3, এখানে 2 থাকলে এখানে 5, এখানে 5 থাকলে এখানে 11, অর্থাৎ একটা কানেকশন বা ব্রিজ আমরা পাচ্ছি। তো f যেন একটা মেশিন, তাতে কি হচ্ছে না কাঁচামাল দেওয়া হচ্ছে, সাথে সাথে আমরা উৎপাদিত বস্তু পাচ্ছি। তো আমরা পড়বো এইভাবে যে f is a mapping from R to R such that f of x equals to 2x + 1। ম্যাপিং এর অনেক ভাগ রয়েছে, তো আমাদের মূলত তিনটে ভাগের কথা জানতে হবে। একটা হচ্ছে 1-1 বা বাংলায় তোমাদের বলা হয় একৈক, আরেকটি রয়েছে অন-টু বা আমরা ইংরেজিতে বলি সাবজেক্টিভ বা বলা হয় উপরিচিত্রণ। তো একৈক আর উপরিচিত্রণ এই দুটো আমাদের জিনিস জানতে হবে। আমি জাস্ট একটু কনসেপ্ট দিয়ে রাখছি, পরবর্তী সময় বাকি অংশ আলোচনা করব। যে ডোমেন সেটে, এটা ডোমেন, এটা কোডোমেন। এখানকার একটা এলিমেন্টের সাথে এখানকার যদি একটা এলিমেন্টেরই সম্পর্ক থাকে, তখনই আমরা তাকে বলবো 1-1 বা একৈক চিত্রণ। 1-1 একৈক চিত্রণ। এই অংশটা আমরা কিভাবে দেখাই গণিতে না, এখানকার যে কোনো দুটো এলিমেন্ট আমরা নিয়ে নিই, যে x1 এবং x2 দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, আমরা দেখাবো যে তাদের ইমেজ বা তাদের প্রতিবিম্ব, অর্থাৎ এরা যার সাথে সম্পর্ক থাকবে এদের, তাদেরকে আমরা বলবো প্রতিবিম্ব। অর্থাৎ f যদি ম্যাপিং আমরা চিহ্নিত করি যে f is a mapping from A to B, তাহলে এখানে x1 থাকা মানে এর যে আমাদের ইমেজ বা প্রতিবিম্ব তাকে বলবো আমরা f of x1, এবং এটা যদি x2 হয় তার প্রতিবিম্ব f of x2। তো এরা দুজন আলাদা হলে যদি আমরা দেখাতে পারি এরা দুজনও আলাদা, তাহলেই বলবো আমরা 1-1 বা একই। আরেকটা কেসও দেখানো যায়, এদেরকে সমান করে দিয়ে, অর্থাৎ f of x1 এবং f of x2 কে যদি আমরা সমান করে দিয়ে দেখাই যে x1 এবং x2 সমান, তাহলেও আমাদের একই হবে। উপরিচিত্রণটা বা সাবজেক্টিভটা কিভাবে হবে, অন-টুটা কিভাবে হবে? উপরিচিত্রণ না, উপরিচিত্রণে বলা হচ্ছে যে এই কোডোমেন সেটে, তার আগে আমি একটা কথা বলে নিয়েছি অলরেডি যে ডোমেন সেটে কোন এলিমেন্ট পড়ে থাকা চলবে না ম্যাপিং হতে গেলে। তো উপরিচিত্রণের ক্ষেত্রে আমাদের কোডোমেন সেটেও কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না। তার মানে ম্যাপিং হওয়ার জন্য কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কোডোমেন সেটের রিলেশনশিপ থাকবে, কিন্তু এখানে কোনো না কোনো এলিমেন্ট পড়ে থাকলে অসুবিধা নেই আমাদের ম্যাপিং হতে। কিন্তু অন-টু বা সাবজেক্টিভ বা আমরা যেটাকে উপরিচিত্রণ বলছি, তার জন্য বলা হচ্ছে যে কোডোমেনেও পড়ে থাকা চলবে না। অর্থাৎ কোডোমেনেরও প্রত্যেকটা এলিমেন্টই আমরা দেখাবো যে ডোমেন সেটের এলিমেন্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রাক প্রতিবিম্ব, প্রি ইমেজ, এটাকে যদি আমরা ইমেজ বলি তাহলে এই অংশটা সেটা হবে আমাদের প্রি ইমেজ। সেই প্রি ইমেজগুলো আমরা পাবো। অর্থাৎ এখানেও কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না যার প্রি ইমেজ আমরা এখানে পাবো না। তো সেটা যদি আমরা দেখাতে পারি তখন তাকে বলবো আমরা উপরিচিত্রণ। উপরিচিত্রণ। আর দুটো অংশই যদি আমরা দেখাতে পারি 1-1 এবং 1-2, অর্থাৎ একৈক এবং উপরিচিত্রণ, তখন তাকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমাদের 1-1, 1-2 এবং বাইজেক্টিভ এই জায়গাগুলো কিন্তু বোঝা গেল। এখন আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে সেটা ম্যাপিং কি না দেখার জন্য। f of x দেওয়া রয়েছে আমাদের, যে এইভাবে ডিফাইন করা আছে f is a mapping from real number to real number such that f of x equals to log x। ওকে, এটা আমাদের চিত্রণ কিনা। তাহলে ডোমেন সেট, রিয়েল নাম্বারের সেট, বাস্তব সেট, কোডোমেন সেট, রিয়েল নাম্বারের সেট, বাস্তব সেট, আমরা log x বলেছি। অর্থাৎ এখানে x হলে এখানকার সেই ইমেজটা হচ্ছে log x, কিন্তু এখানে কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না। এখন খেয়াল করো যে এখানে যত সমস্ত নেগেটিভ রিয়েলস রয়েছে বা নেগেটিভ নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো রয়েছে কিংবা জিরো, তাদের লগারিদম কি আমরা জানি?
অর্থাৎ -1 এর লগারিদম জানি না, -2 এর লগারিদম জানি না, ঋণাত্মক সংখ্যাগুলোর লগারিদম আমরা জানি না। তাহলে ঋণাত্মক সংখ্যাগুলোর যেহেতু লগারিদমের সংজ্ঞা নেই, অর্থাৎ সেটা বাস্তব সংখ্যা নয়, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের চিত্রণ হবে না। তো এই ধরনের কিছু এক্সাম্পল আমরা পরবর্তী সময়ে আবারও আলোচনা করব এই জায়গাটা। তো এখন আমরা শুধু জানলাম যেটুকু এক চিত্রণ এবং উপর চিত্রণ কখন হয়, এবং দুটোই যদি হয় তখন তাকে আমরা বলি বাইজেক্টিভ ম্যাপিং। তো এখন এই পর্যন্ত, পরবর্তী সময় বাকি অংশ আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস।